এম এ কাসেম উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী মুন্সি ফারুক আহমেদ। উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মুন্সি। উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুস্তাকিম রেজা। মঞ্চ ভূমিষ্ঠ মুরব্বিয়ান, সামনে উপস্থিত সুধীমণ্ডলী ভাই ও বোনেরা। মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী নেত্রী মিমি করিম, আমাদের মহিলা বিষয়ক সম্পাদক। উপস্থিত আছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভানেত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাবি রুজি ভাবি। বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারাও আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন। এই বিজয় একদিনে আসে নাই। এখানে যারা মুরব্বী আছেন, যাদের চুল দাড়ি পেকে গেছে, যারা 1971 সালের আগে জন্মগ্রহণ করেছেন, তারা জানেন একটা জাতিকে, একটা সম্প্রদায়কে শোষণ বঞ্চনা থেকে মুক্ত করতে গিয়ে কি পরিমাণ অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। 1947 সাল, তার আগে এই বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত, এই পুরা ভূখণ্ডটা ছিল ব্রিটিশ শাসন আমলে, ব্রিটিশদের রাজত্ব। 200 বছর গোলামির পর 1947 সালের 14 আগস্ট এবং 15 আগস্ট এই ভারতবর্ষকে 3টা ভাগে ভাগ করে দেওয়া হয়। ভাগ হয়ে যায় 3টা, কিন্তু রাষ্ট্র হয় 2টা। একটা ভারত, আর একটা পশ্চিম পাকিস্তান, আরেকটা হলো আমাদের এই পূর্ব পাকিস্তান। তখনই কিন্তু 3টি ভাগ হয়ে গেছে। আমাদের থেকে 2500 মাইল দূরে পাকিস্তানের অবস্থান। সেই সময়ে পাকিস্তানের লোক সংখ্যা 2.5 কোটি, সেই সময় আমাদের লোক সংখ্যা 4.5 কোটি। আজকে বাংলাদেশের যে ভূমি আছে, যে ধানি জমি আছে, তার থেকে অনেক বেশি ধানি জমি সেই সময় আমাদের ছিল। আজকে 18 কোটি 19 কোটি লোক, সেই সময়ে লোক ছিল 4.5 কোটি। সেই সময় আমরা শুনেছি, এখানে যারা মুরব্বী আছেন তারা জানেন, বহু লোক অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতেন। বহু লোক 2, 4, 5 দিনও একবার ভাত খেতে পেরেছেন কিনা সেই সময়ের মানুষ যারা ছিল তারা জানে। সেই থেকে 1947 সালের পরে এই বাংলাদেশকে পশ্চিমা শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণে চক্রান্ত করে দিয়ে দেওয়া হয়। তার কারণ, এই বাংলাদেশ ছিল পৃথিবীর বুকে অন্যতম উর্বর একটি দেশ, যেখানে একটা মাটিতে একটা বিচি ফেলে দিলেই গাছ হয়ে যেত, সেখানে শস্য উৎপাদন হয়ে যেত দ্রুতভাবে। সেই কারণে এই পশ্চিমা শাসক গোষ্ঠী বাংলাদেশকে শোষণ করার জন্য তারা তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশটিকে পূর্ব পাকিস্তানের নাম বলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। আমাদের
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1947 সালে তখন টকবকে যুবক ছাত্র, সেই সময়েই উনি উপলব্ধি করলেন যে পাকিস্তানি শাসক গোষ্ঠী এই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত 4.5 কোটি মানুষকে শোষণ করার জন্যই তাদের এই দেশটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। সেই বোঝার পর থেকেই 1947 সালের দেশ ভাগ হওয়ার পর থেকেই এই দেশটাকে কিভাবে স্বাধীন করা যায়, এই দেশের মানুষকে কিভাবে নির্যাতন নিপীড়নের হাত থেকে মুক্ত করা যায়, সেই চিন্তা উনি শুরু করে দিলেন। শুরু হয়ে গেল বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের পথ চলা। 23 বছর 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই দুর্দর্শ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি জাতিকে উজ্জীবিত করে এই বাঙালি জাতিকে ধীরে ধীরে সুসংগঠিত করে পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নিজের লাঠি সোটা নিয়ে, বাঁশের ডাল নিয়ে, যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করলেন। 23 বছর পর 1971 সালের 7ই মার্চ, আপনাদের মনে আছে 7ই মার্চ ঢাকায় তৎকালীন রেসকোর্স ময়দান, এখন যেটাকে সারোয়ার্দী উদ্যান বলা হয়, সেই সারোয়ার্দী উদ্যানে লক্ষাধিক মানুষের সামনে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা করলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যা আছে তা নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। পৃথিবীর ইতিহাসে পাকিস্তানি সামরিক বৃহৎ শক্তির বিরুদ্ধে এই বাংলাদেশের কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, জেলে তাঁতি, কামার কুমার সহ যারা না খেয়ে থাকে, অন্ধ পঙ্গু বিকলাঙ্গ মানুষের সন্তানরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। গায়ে কাপড় নাই, কাঁধে বন্দুক, খাবার নাই, কাঁধে বন্দুক নিয়ে, গাদা বন্দুক নিয়ে, যেটাকে গাদা বন্দুক বলা হতো, সেই দুর্দর্শ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করতে সক্ষম হলাম। 1971 সালের 16 ডিসেম্বর আজকের এই দিনে আমরা বিজয়ী হলাম। কার বিরুদ্ধে? পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। আমাদের সেদিন থেকে পৃথিবীর বুকে আমরা একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে আবির্ভূত হলাম। তখনকার সময়েও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালের 25শে মার্চ দিনগত রাতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে গিয়েছিল। আমার মা, চাচিরা, দাদি, দাদারা অনেকেই রোজা রেখেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যাতে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আমরা জানি সেগুলো, মুরব্বীরা জান, অনেকে রোজা রাখেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ।
ঠিক তাদের দোয়ায় তৎকালীন সময়ের 7.5 কোটি বাঙালির প্রাণের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার প্রায় 20 দিন পরে 1972 সালের 10ই জানুয়ারি মুক্ত হয়ে উনি স্বাধীন দেশে আসলেন। আসার পর রাস্তা নাই, ঘাট নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে গেছে, ব্যাংকে টাকা নাই, নাই তো নাই, কিছুই নাই, মানুষের খাবার নাই। উনি এসে ঘোষণা করলেন, উনি সুস্পষ্টভাবে বললেন, এই চাটুকারের দল, এই লুটেরার দল বাংলাদেশের যা ছিল সম্পদ সব লুট করে নিয়ে গেছে, কিছুই রেখে যায় নাই। উনি বললেন, আমার মনোবল আছে, আমার সাহস আছে, আমার বাঙালি 7.5 কোটির 15 কোটি হাত আছে, আমি এই দেশকে একটি শক্তিশালী, উন্নত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। সেইভাবে উনি কাজ শুরু করলেন। একদিন, দুদিন, 3 দিন করে বছর মাস পেরিয়ে বাংলাদেশটাকে আবার সুসংগঠিত করে হতদরিদ্র দেশ থেকে দরিদ্রতম দেশে পরিণত করলেন 1975 সালের মৃত্যুর আগ পর্যন্ত। হতদরিদ্র বলতে আমরা যা বুঝি, দরিদ্রের অনেক নিচে। সেই সময় একটি দুর্দশাগ্রস্ত জাতিকে হতদরিদ্র দেশ থেকে দরিদ্রতম দেশে রূপান্তরিত করলেন এবং পরবর্তী সময়ে যখন এই দেশকে আরো উন্নত দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেন, ঠিক তখনই এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার, মার্কিন সাম্রাজ্যবাদী, পাকিস্তানের সিআইএর এজেন্টরা মিলে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে। আজকে আমরা বিজয়ের 50 বছর পার করছি। আমি বলবো বিজয়ের 22 বছর পার করছি। সত্যিকার অর্থে আমরা 22টি বছর বিজয়ের পার করতেছি। 1975 সালের পরে প্রায় 21 বছর আমরা এই দেশটাকে আবার পাকিস্তানের ভাবধারায়, এই বাংলাদেশের কিছু বিএনপি, জামাত এবং পাকিস্তানের প্রেতাত্মারা পাকিস্তানের ধারায় পরিচালিত করার শুরু করে দিল। সেই হিসাবে সত্যিকার অর্থে এই দেশে কাজ করার সময় পেয়েছে 22টি বছর, 28 বছর আমরা উল্টা পথে হেঁটেছি। 1996 সালের আগ পর্যন্ত সামরিক সরকার ক্ষমতায় ছিল। সামরিক ছত্রছায়ায় বেসামরিক সরকার ক্ষমতায় ছিল 91 থেকে 96 সাল পর্যন্ত। 1996 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, জননেত্রী, বাবার মতো বলিষ্ঠ ভূমিকা নিয়ে এই জাতিকে দেশীয় হানাদারদের হাত থেকে মুক্ত করার জন্য 1981 সালে দেশে এসে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে 1996 সালের এই বাংলাদেশে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণযুগ বলা হয়। এমন কোন গ্রাম নাই, এমন কোন উপজেলা নাই, এমন কোন জেলা নাই যেখানে রাস্তাঘাটে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সময়ের সরকার রাস্তাঘাট নির্মাণে ভূমিকা রাখে নাই। প্রাথমিক স্ট্রাকচারটা তখনই দাঁড়িয়ে যায়। আবারও চক্রান্ত শুরু হয়ে গেল। আমরা জানি চক্রান্ত এখনো আছে, কিন্তু হুঁশিয়ার করে বলতে চাই, এটা 1975 সালও না, এটা 2001 সাল না। যারা চক্রান্ত করছেন, হুঁশিয়ার, সাবধান।
বঙ্গবন্ধু সৈনিকরা উজ্জীবিত হচ্ছে। 2001 সালে নির্বাচন, সেই নির্বাচনে প্রশাসনিক কু করে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছিল, আমাদের কাছে সেই রেকর্ড আছে। 173টার উপরে সিট 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল। সেখানে প্রশাসনিক কু করে বাংলাদেশ আওয়ামী লীগকে মাত্র 63টা সিট দেওয়া হয়। পুনরায় এই বাংলাদেশ আবার পাকিস্তানি ভাবধারায় ফিরে যায়। আবারও আন্দোলন, আবারও সংগ্রাম, আবার ওই বিভিন্ন রকমের আওয়ামী লীগের নেতাদের উপর নির্যাতন, অত্যাচার, নিপীড়ন আমরা সহ্য করেছি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত জামাত বিএনপি জোট সরকার ক্ষমতায়। এমন কোন অপকর্ম নেই, এমন কোন অন্যায় অবিচার নেই এই জামাত জোট সরকার এই বাংলাদেশের মানুষের উপরে তৎকালীন সময়ে করে নাই। জননেত্রী শেখ হাসিনাকে 2004 সালের 21শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে টার্গেট করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী মিটিং এর মধ্যে একটা নয়, দুটা নয়, একাধিক গ্রেনেড নিক্ষেপ করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে জামাত বিএনপি সরকার। কিন্তু মহান সৃষ্টিকর্তা যদি আমাকে বাঁচিয়ে রাখে, কারো ক্ষমতা নাই। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় জননেত্রী শেখ হাসিনা সেদিন অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। আর বেঁচে গিয়েছিলে বলেই আমরা সারা বিশ্বের মধ্যে একটি উন্নততর রোল মডেল রাষ্ট্র হিসেবে আজকে পরিণত হয়েছি। শেখ হাসিনা সেদিন বেঁচে গিয়েছিল বলেই আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য ছাড়া পদ্মা সেতুর মতো একটি বৃহৎ সেতু আজকে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনা সেদিন বেঁচে গিয়েছিল বলেই সারা বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো উপজেলা নাই, এমন কোনো জেলা নাই যেখানের উন্নয়নের জোয়ারে সারা দেশ ভাসছে। কিছুদিন আগে আমার এক ভাগ্নি আসলো দেশের বাইরে থেকে, কানাডা থেকে। তাকে নিয়ে ঘুরতে গেলাম। সে আসার পথে ট্রানজিট মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং হয়ে বাংলাদেশে আসছে। বয়স 11.5 থেকে 12 বছর। সে বলল ঘুরে দেখবে। আমি বাসা থেকে বেরিয়ে মিরপুর ফ্লাইওভার হয়ে এয়ারপোর্ট দিয়ে ঢাকা দিকে আসছি। ফ্লাইওভারে যখন উঠলাম, তারে জিজ্ঞেস করলাম, মা তুমি এখন কোথায়? সে বলল আমি মালয়েশিয়ায়। কারণ মালয়েশিয়াতে বড় বড় ব্রিজ দেখেছে, সে ব্রিজ দেখে বলছে যে আমি মালয়েশিয়াতে। তারপরে তাকে নিয়ে গুলশান হয়ে হাতির ঝিল দিয়ে বাসায় ফিরছি। জিজ্ঞেস করলাম তুমি এখন কোথায়? বলো আমি হংকংয়ে। হাতির ঝিল দেখে বলে আমি হংকং। সারা বাংলাদেশ সে দেখেই নাই। তার কাছে